আবার আমন্ত্রণ জানাতে চাই আপনাদেরকে নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো প্রয়াত চিত্রনায়ক, মেধাবী চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে, যিনি 21 বছর আগে রহস্যময় যার মৃত্যু হয়েছিল এবং 21 বছর ধরে এখনও আমরা সেই রহস্যের দোলা চালিয়ে আছি যে এটি কি হত্যা ছিল নাকি আত্মহত্যা ছিল। সেই বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। গত কয়েকদিন ধরে এই বিষয়টি আবারও সামনে চলে এসেছে সোশ্যাল মিডিয়ায়। একজন এই ঘটনায় যে মামলা হয়েছিল সেখানে যারা আসামি ছিলেন, সে অন্যতম আসামি রাবেয়া সুলতানা রুবি, তিনি একটি বোম ফাটানো ভিডিও দিয়েছিলেন, ভিডিও প্রকাশ করেছিলেন, যেটি পরবর্তীতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেখানে তিনি প্রথমে দাবি করেছিলেন সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে, এবং পরবর্তীতে তিনি আবার পাল্টা আরেকটি ভিডিও প্রকাশ করে সেই দাবি তিনি নাকচ করে দিয়েছেন। এবং তবে আলোচনাটা কিন্তু জমে উঠেছে, আবারও আলোচনায় এসেছে যে এই চিত্রনায়ক তিনি কি হত্যার শিকার হয়েছিলেন নাকি আত্মহত্যা করেছিলেন। এই বিষয়ে আজকে কথা বলবো, এবং আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আমরা অতিথি হিসেবে পেয়েছি চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান, আমরা পেয়েছি সালমান শাহর মা নীলা চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদকে, এবং স্কাইপেতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। আমরা হয়তো কিছুক্ষণ পরে সালমান শাহর মা নীলা চৌধুরীকেও হয়তো আমরা তিনি হয়তো যোগ দেবেন আমাদের সঙ্গে, আমরা তাকে হয়তো পাবো। তবে তিনজন অতিথিকে নিয়ে শুরু করছি, এবং এই বিষয় অর্থাৎ সালমান, যেটি আজকে আমাদের বিষয়, হত্যা না আত্মহত্যা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমন, তিনি কিছুদিন ধরে এই পুরো বিষয়টি তিনি ফলো আপ করছেন। তার বানানো বেশ কিছু রিপোর্ট আপনারা এর মতো দেখেছেন গত কয়েকদিন। আজকে একটি রিপোর্ট আমরা আবার একটু দেখতে চাই। কয়েক বছর ধরে তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিও চূড়ান্ত প্রতিবেদন দেয় আত্মহত্যা বলেই। এমনকি বিচার বিভাগীয় তদন্তেও সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদন দেয়া হয়। তবে স্বজনেরা বিশ্বাস করতে পারছিলেন না সালমান শাহ আত্মহত্যা করতে পারেন, তাই আবারও নারাজি। এরপর সবশেষ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআইকে। এর মাঝেই কেটে গেছে 21 বছরেরও বেশি সময়। এবার সালমান শাহ খুন হয়েছেন বলে অনলাইনে ভিডিও আপলোড করেন রাবেয়া সুলতানা রুবি নামে এক নারী, যিনি ছিলেন সালমানের প্রতিবেশী ও তার স্ত্রী সামিরা হকের ব্যক্তিগত বিউটিশিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিওতে রুবি দাবি করেন যেভাবে সালমান শাহকে খুন করা হয়েছে। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে, আমার হাজব্যান্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজব্যান্ড দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। এই ভিডিওর বক্তব্যের সঙ্গে মিলে যায় 1997 সালে আদালতে রেজভি আহমেদ ফরহাদ নামে এক যুবকের দেয়া জবানবন্দি, যেখানে সালমান শাহকে খুন করার আদ্যোপান্ত বর্ণনা করেন তিনি। ওই সময়কার খলনায়ক ডন, সালমান শাহের স্ত্রী সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাইসহ কয়েকজন মিলে প্রথমে সালমান শাহকে অচেতন করে। এরপর হাত পা বেঁধে ইঞ্জেকশন পুশ করা হয় সালমান শাহের শরীরে। মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার বর্ণনাও আছে রেজভি আহমেদ ফরহাদের ওই জবানবন্দিতে। সে 164-এর সাথে উনি যেভাবে দেখেছিল এবং এই যে ঘটনাটা সবই একটা হুবহু মিল আছে। তো এই বিষয়টা আমরা আইনের দৃষ্টিতে বলা হয় এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় সাজা হওয়ার পর কয়েক বছরের মাথায় জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় রেজভি আহমেদ, যেভাবে পালিয়ে গেছে মামলার অন্য আসামিরাও। এখন রুবি সহ অন্য আসামিদের জিজ্ঞাসাবাদের চেষ্টা করছে পিবিআই। এই ভিডিও এবং জবানবন্দির তথ্য মামলার টার্নিং পয়েন্ট হিসেবেই দেখছেন কর্মকর্তারা। আমাদের কাছে যে তথ্যগুলো আছে, যে প্রমাণগুলো আছে, সেটার সাথে তার বক্তব্যটা আমরা মিলিয়ে আমরা যাচাই বাছাই করে দেখছি, যাতে আমরা এই তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং এর সাথে সম্পৃক্ত যারা আছে বা থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। নতুন করে বিচারের আশায় বুক বাঁধছেন সালমান শাহ অভিনীত সিনেমার পরিচালকেরাও। সালমানের মৃত্যুর যদি কোনো ক্লু পাওয়া যায় সেটা অবশ্যই আমাদের কাছে সন্তোষজনকই হবে মনে হবে, এবং তার মার কাছেও তো একটা জগদ্দল পাথর বুকে নিয়ে ঘুরছে যে ভদ্রমহিলা তার সন্তানের নিয়ে ব্যথা নিয়ে, তো সেখানে তার মাও একটা প্রশান্তি পাবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। মন ভালো করে দেওয়া সেই চিত্রনায়ক, যাকে দেখলেই আমাদের মন ভালো হয়ে যেত, সে 21 বছর আগে যিনি মারা গেছেন, 21 বছর ধরে তিনি আমাদের মন খারাপ করিয়ে রেখেছেন। এই বিষয়টি 21 বছর ধরেই আসলে ঝুলে আছে যে হত্যা না আত্মহত্যা, এই বিষয়ে আমরা কথা বলতে চাই। প্রথমে যেতে চাই আমাদের অতিথি অ্যাডভোকেট ফারুক আহমেদ, যিনি সালমান শাহর পরিবারের
পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছে সেই মামলাটি তিনি লড়ছেন, নীলা চৌধুরীর আইনজীবী। আমরা কিছুটা কথা শুনছিলাম রিপোর্টে, আমাদের সহকর্মী যে রিপোর্টটি বানিয়েছেন সেখানে আপনি কিছুটা বলছিলেন। আমি আসলে পুরো ব্যাপারটা আইনগতভাবে কোথায় আছে এই মুহূর্তে, কোথায় ঝুলে আছে, আমরা দেখেছি যে আইন প্রয়োগকারী যতগুলো সংস্থা তদন্ত করেছে, ময়না তদন্ত হয়েছে, সবগুলো রিপোর্টে কিন্তু আসলে বলা হয়েছে এটি আত্মহত্যা। তো আত্মহত্যা বলা হচ্ছে, আবার সন্দেহ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে এবং বিভিন্ন মহল থেকে যেটি হত্যাকাণ্ড। এবং সম্প্রতি তো আবারও এ ধরনের একটি কথা উঠলো, একজন আসামি রাবেয়া সুলতানা রুবি তিনি দাবি করলেন যেটি আসলে হত্যা। তো পুরো ব্যাপারটি আসলে জটিল থেকে জটিলতর আকার ধারণ করেই যাচ্ছে। আপনার বিশ্লেষণ শুনতেছি এবং মামলাটি কোন পর্যায়ে রয়েছে সেটি সংক্ষেপে আমাদেরকে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনার এখানে আসা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সালমান ভক্তদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এটি নিউজকে। আপনারা ইতিপূর্বে যে ভিডিওটা দেখেছেন, আমার একটা সাক্ষাৎকার ইতিপূর্বে নিউজে আপনারা যে দিয়েছেন, মোটামুটি একটু আমি সেখানে অনেক কথাই বলে দিয়েছি। এই বিষয়টা আমরা আপনার কাছে খোলামেলা আর একটু বলতে চাই যে এই মামলায় যে রিজভী আহমেদ গত 22/7/1997 তারিখে একটা 164 করেছে। সেই 164-এ আমরা বিস্তারিত কথা বলা আছে, কীভাবে কে ঘটনা ঘটেছে, কাদের কী পার্টিসিপেশন ছিল, কোথায় তারা ড্রিঙ্ক করেছে, কোন বারে ছিল, তারপরে কী হয়েছে, সব কিছু ডিটেল সেখানে আছে। আমরা এই 164টা দীর্ঘদিন যাবৎ আমরা খুঁজে পাচ্ছিলাম না, এই কারণে যে আমরা জানি যে এটা 164 হয়েছে, কিন্তু আইনের বিষয় হচ্ছে যদি তদন্তের পর্যায়ে কোনো 164-এর কপি পাওয়া যায় না। যখন চার্জশিট হয়ে যায় তখন আমরা 164-এর কপিটা পাবো। কিন্তু দুর্ভাগ্য এই মামলায় যে আমরা অনেক দিন যাবৎ এই 164 খুঁজে পাই নাই। পরবর্তী 2016 সালে যখন আমরা মামলাটা রিভিশন শুনানির সময় আমরা মাননীয় আদালতের দৃষ্টিকোণে আনি, মহানগর দায়রা জজ আদালতে আমরা উপস্থাপন করেছি। মহানগর দায়রা জজ আদালত আমাদের আবেদনে এই আপনার ক্যান্টনমেন্ট থানার মামলাটা এলসিআরটা তলব করে। সেই এলসিআর তলব করার প্রেক্ষাপটে আমরা এই কপিটা পেয়েছি। আমরা তার সার্টিফাইড কপি আমরা গ্রহণ করেছি, উত্তোলন করেছি। এখানে আমরা অনেক কিছু মামলা দায়ের করেছি 97 সালে, যে 11 আমরা এই আলোচনা আসলে দীর্ঘ আলোচনা আসলে হয়ে যাচ্ছে। আমরা হয়তো আপনার কাছ থেকে এটা বিস্তারিত আরও কিছুক্ষণ পরে জানবার চেষ্টা করবো। আমরা তো যেতে চাই আমাদের আরেকজন অতিথি যিনি স্কাইপে যোগ দিয়েছেন, সালমান শাহর মামা আলমগীর কুমকুম। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। নিশ্চয়ই আলমগীর কুমকুম, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে পুরো বিষয়টি আবারও আলোচনায় এসেছে এবং যেটি পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ সালমান শাহর পরিবার থেকে যেটি 21 বছর ধরে দাবি করে আসা হচ্ছিল যে এটি আসলে মোটো আত্মহত্যা নয়, এটি হত্যার ঘটনা। এবং একজন আসামি রাবেয়া সুলতানা রুবি তিনি আবার দাবি করেছেন যে আসলে এই দাবি সত্যি, হত্যার শিকার হয়েছেন সালমান শাহ। পুরো ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন এবং আপনার মধ্যে কিছু প্রশ্নও ছিল যেগুলো আপনি গত কয়েকদিন বিভিন্ন আলোচনায় বলছেন, সেগুলো সংক্ষেপে আমাদেরকে বলতে পারেন। আসসালামু আলাইকুম, রেডি আছেন? জি জি, আপনি বলুন। জি বলুন। বিশ্ববাসী, দেশবাসী, সালমান শাহর ভক্ত এবং যারা অনেকেই আছেন বাংলাদেশে, আপনাদেরকে, আপনার টিএন নিউজ, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার প্রশ্ন, আল্লাহ আছেন এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন ছোট্ট একটা জিনিসে। 21 বছর পরে আমরা অনেকেই বলতো সালমান শাহর মা পাগল হয়ে গেছে, বুঝছেন। তাহাজ্জুদের নামাজ পড়ে ভদ্র মহিলা ঘুমাইতো না, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে মরতো। ওনার হাজবেন্ড কামরুদ্দিন চৌধুরী সাহেব ছেলের শোকে মারা গেছেন। উনি আমাদের কোনো আত্মীয় না, উনি নিজ মুখে এনেছিল। এখন পাগল ছাড়ছেন, এখন বলতেছেন আমি মানসিক রোগী। আমার বউ যদি আমার ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেয় থানায় যে বা কোর্টে যে, ঘরে আসার পরে আমি যদি পিটাই যদি তোর বাবাই সবগুলোরে মেরে ফেলবো, তাইলে সে কি উল্টাপাল্টা? বাঙালি জাতি, দেশবাসী, সিলেট, সমগ্র সিলেটের কলঙ্ক থেকে আমরা চলছি। আমাদের ছেলে আত্মহত্যা করে না যেদিন, আমার প্রশ্ন। আলমগীর কুমকুম আমাদের সঙ্গে ছিলেন এবং এখনও আছেন। কারিগরি সমস্যার কারণে আমরা হয়তো তার কথা কিছুটা শুনতে অসুবিধার মধ্যে পড়ছি। আমাদের আরেকজন অতিথি রয়েছেন স্টুডিওতে, সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র নির্মাতা। আমরা তার কাছে বরঞ্চ চলে যাই। এই চিত্রনায়ক সালমান শাহ, যার
যাত্রা শুরু হয়েছিল চলচ্চিত্রে আপনার হাত ধরে এবং আপনার বানানো চলচ্চিত্রের হাত ধরে, এবং গত 21 বছর ধরে সালমান শাহ মারা যাওয়ার পরে আসলে আমরা কিন্তু দেখেছি যে আপনাকে অনেক কথা বলতে হয়েছে, এবং গত কয়েকদিন ধরে বিষয়টি যখন আবার নতুন করে আলোচনায় এসেছে আপনাকে আবার অনেক কথা বলতে হচ্ছে। একটু সংক্ষেপে আপনার বিশ্লেষণটা শুনতে চাই যে নতুন করে যে আলোচনায় এলো এবং যে কারণে এলো, ভিডিও ভাইরাল হবার পরে, রাবেয়া সুলতানা রুবির ভিডিও ভাইরাল হবার পরে আমরা কিন্তু একটি সংকটে 21 বছর ধরে আছি, যে পুরো বিষয়টি হত্যা না আত্মহত্যা এই সংকটে আছি। এই বিষয়ে আপনার ভাবনাটা আবারও শুনতে চাই, এবং একই সঙ্গে গত কয়েকদিন ধরে যে কারণে আলোচনা এসেছে এই বিষয়ে আপনার বিশ্লেষণটাও শুনতে চাই। আমি যেটা বলতে চাই যে রাবেয়া আক্তার রুবি যে ভাইরালটা হয়েছে, যে ভাইরালটা আমরা সবাই দেখছি, জানতে পারছি যে যে সালমান আত্মহত্যা করেনি, সালমানকে হত্যা করা হয়েছে। আবার পরবর্তীতে পরের দিনই আবার দেখা যাচ্ছে সে বলছে যে ওটা আমি যা বলেছি এটা ভুল বলেছি, আমার মাথা ঠিক নাই, আমি মেন্টাল। এখন একটা মেন্টাল মানুষকে কথা আমরা যদি জানতে চাই তাহলে তো অবশ্যই তার কথা ধরার কোনো কারণই নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে প্রথম দিন কেন তাহলে সে কথাগুলো বলল, এবং সে পরবর্তীতে যেভাবে কথাগুলো বলছে তাতে করে মনে হচ্ছে সেখানে পিছনে কোনো রহস্য আছে। এই রহস্যটা বের করা দরকার। এবং আমার মতে যখন সে 6 নম্বর আসামি ছিল, তো যেহেতু সে আসামি তাকে তো প্রশ্ন করা যেতে পারে এবং তার কাছ থেকে বিস্তারিত জানা যেতেই পারে আসলে সে কি মেন্টাল না সে কোনো কিছু লুকানোর চেষ্টা করছে। আমার মনে হয় সেই ব্যাপারটা বিশ্লেষণ করে এই সালমানের এই মৃত্যুর রহস্যটা বের করা যেতে পারে, এবং সেখান থেকে পুনরায় আবার টোটাল ব্যাপারটাকে যদি পর্যালোচনা করা যায় তাহলে আমার মনে হয় যে আসলে সালমান আত্মহত্যা করেছে না সালমানকে হত্যা করা হয়েছে এটা বোধহয় বেরিয়ে আসবে। আমরা কিন্তু দেখছি গত 21 বছর ধরে জল্পনা কল্পনা কিন্তু শেষ নেই, এবং পুলিশ বা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা যতই বলুক আসলে তদন্তের পরে, ময়না তদন্তের পরে যেটি আসলে আত্মহত্যা, কিন্তু আসলে সালমান ভক্ত, সালমানের পরিবার এবং নানা মহল থেকে কিন্তু বলা হচ্ছে সালমান হত্যার শিকার হয়েছেন। এ বিষয়ে আসলে এই যে জল্পনা কল্পনা, এটা কি শুধুই কি তিনি একজন নায়ক হওয়ার কারণে, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে, বাইরের কোনো কারণ বা অন্য কোনো রাজনীতি, নানা রকম জল্পনা কল্পনা আমরা দেখছি। আমরা দেখেছি যে মামলা হয়েছে অনেকের নামে এবং সেখানে নানা কারণ ব্যাখ্যা করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে, কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা জানি না। আপনার মূল্যায়ন, আপনার বিশ্লেষণ। না, এখানে রাজনীতির তো কোনো কারণই নেই, কারণ সালমান একজন জনপ্রিয় নায়ক ছিল এবং সে নায়ক হিসাবে এমন একজন প্রতিষ্ঠিত নায়ক যে যাকে সবাই এত বেশি ভালোবাসতো, সেই কারণেই সবার মধ্যে জল্পনা কল্পনাটা বেশি, এবং কেউই চায় না তার প্রিয় মানুষটি আত্মহত্যা করুক, তার প্রিয় মানুষ মারা যাক, এবং সেই কারণেই সবার জল্পনা কল্পনাটা বেশি ছিল তাকে নিয়ে। এবং সেখান থেকে কখনোই আমরা, এবং কেন সে আত্মহত্যা করবে এই ব্যাপারটাও আমাদের কাছে খোলাসা হয়নি, যে আত্মহত্যা কেন করবে কিংবা হত্যায় বাতায় করা হবে কেন। সে তো হিরোর মতো কাজ করছিল, প্রত্যেকটা ছবি তার ভালো যাচ্ছিল এবং সমাজে তার একটা অবস্থান তৈরি হয়ে গিয়েছিল। সেখান থেকে তার আত্মহত্যা করাটাকে কেমন একটা বেমানান মনে হচ্ছে সবার কাছে, যে কোন কারণে, কোন ফ্রাস্ট্রেশন থেকে সে আত্মহত্যা করবে এবং কী কারণে তাকে বা হত্যা করা হবে সেটারও কারণ কিন্তু কেউ খুঁজে পায়নি। তো সেই জন্যে তখন যখন এটার প্রথম মারা যাওয়ার পরে যে তদন্তকারী সংস্থা এবং সমস্ত প্রশাসনিক ব্যবস্থায় যে তার বিচার বিশ্লেষণ করে তারা যে রায় দিয়েছিল যে সালমান আত্মহত্যাই করেছে, এটাই বা কেন ছিল। এখন আমার মনে হয় যে সব ব্যাপারগুলো নিয়ে আবার নতুন করে বিশ্লেষণ হওয়া উচিত এবং নতুন করে বিচার বিভাগীয় তদন্ত করে এটার ফয়সালা করা উচিত। অনেকগুলো তদন্ত আমরা আসলে এর মধ্যে কিন্তু তদন্তের রিপোর্টগুলো আমরা পেয়েছি, এবং পুলিশ সহ বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা, তারা কিন্তু আলাদা তদন্ত করে, বিচার বিভাগে তদন্তও হয়েছে, আলাদা তদন্তেও কিন্তু আসলে বলা হয়েছে যেটি আত্মহত্যা, কিন্তু বারেবারেও কিন্তু এই সন্দেহটা থেকেই যাচ্ছে যে হত্যা না আত্মহত্যা। আবারও ফিরবো আপনার কাছে, আমরা যেতে চাই আবারও অ্যাডভোকেট ফারুক আহমেদের কাছে। আপনি আসলে আইনি মানে এই মুহূর্তে মামলার আইনগত কী অবস্থা সেটি আপনি বলছিলেন, তবে তার আগে আমি আপনার কাছে আরেকটি যে প্রশ্ন রাখতে চাই সেটা হলো যে যেটি বলছিলাম যে একাধিক তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টে বলা হচ্ছে এটি আত্মহত্যা। একাধিক ডাক্তার ময়নাতদন্ত করে বলেছেন আত্মহত্যার সবগুলো লক্ষণ তারা পেয়েছেন, হত্যার কোনো লক্ষণ তারা পাননি বলে দাবি করেছেন তাদের রিপোর্টে। এবং এরপরও কিন্তু সালমান ভক্তরা তো বটেই, পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি হত্যা। আসলে কি হয়েছে? যে আমি এই মামলার সেকেন্ড পিএমটা দেখেছি। আপনারা জানেন যে সেকেন্ড পিএম করতে হলে যে কিছু প্রসিডিওর আছে আমাদের মুদির জুরিসপ্রুডেন্স অনুযায়ী। আমাদের যে রেকর্ডপত্র, আমাদের জুডিশিয়াল রেকর্ডে যেখানে আছে সেখানে আমি দেখেছি যে মুদির যে জুরিসপ্রুডেন্স আমরা পড়াশোনা করি বা ডাক্তার সাহেবরা যেগুলো পড়াশোনা করেন সেখানে মুদির জুরিসপ্রুডেন্স ফলো করা হয় নাই, এবং এই ফলো না করার কারণেই যেমন এখানে আমাদের কিছু ভিসেরা রাখতে হবে কাচের পাত্রে, কিন্তু ওনারা দেখা যায় প্লাস্টিকের পাত্রে রেখেছেন, এবং এখানে যে ছবি তুলতে হবে
কবরস্থানের ছবি তুলতে হবে, কবরস্থানের মাটির স্যাম্পল রাখতে হবে, আরও অনেক কিছু যে প্রসিডিওর আছে, এই কোনো প্রসিডিওরই কিন্তু আমি দেখেছি সেকেন্ড পিএমে নাই। আর প্রথম পিএমে দেয় বাংলায়, এখানে স্পষ্টই বোঝা যায় এখানে রায়গার মোটিভসের কথা উল্লেখ নাই, এবং দেখা যাচ্ছে তার পেটে যে তরল পদার্থ পাওয়া গেল সেখানে কতটুকু তরল পদার্থ ছিল সেটারও কোনো ওজন নাই, স্টোমাক যেটাকে আমরা বলি, সেখানে কিছু না। আমি দুটো পিএম দেখেছি, পর্যালোচনা করেছি, আমার কাছে মনে হচ্ছে দুটো পিএম সঠিকভাবে করা হয়নি। যদি দুটো পিএম সঠিকভাবে করা হতো তাহলে আমরা এই মামলায় আমাদের যে নোটটা এসেছিল, যদিও এটা বোর্ড তৈরি করে করা হয়েছে, কিন্তু আমার বোর্ডের যে অনেক কিছু ফাংশন আমি এখানে দেখেছি, এখানে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আমার কাছে এই জিনিসগুলো আমরা মাননীয় আদালতের কাছে উপস্থাপন করেছি, যে এখন আমরা যখন বিচার বিশ্লেষণ হবে আমরা সাক্ষী প্রমাণের সময় আদালতে বলবো যে এই সেকেন্ড পিএমটাও সঠিকভাবে হয়নি। না হওয়ার কারণে যদিও 11 মাস পরে লাশটা উদ্ধার করা হয়েছে, কিন্তু আজ আমাদের যে টেকনোলজি আছে, যেগুলো জুরিসপ্রুডেন্সের বিষয়, সেগুলো এখানে ফলো করা হয়নি। এই কারণে ওনারা একটা মতামত দিয়েছেন যে এটা হলো গিয়ে একটা সুইসাইড, এটা সুইসাইডাল নেচার, কিন্তু এটা একটা অ্যান্টিমোটাম আমরা পোস্টমর্টম দেখে বলে দিতে পারবো। এই কারণে যে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে, আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের দেশে বিডিআর হত্যা মামলা হয়েছিল, সেখানে 74টা হত্যা হয়েছিল। সে 74টা লাশের আমি পোস্টমর্টম পরিচালনা করেছি, আমি জেরা করেছি। এখানে আমার মোটামুটি একটু আইডিয়া হয়ে গেছে আমরা মেডিকেল সায়েন্সের উপরে, যে মেডিকেল 74টা লাশের যদি 164 করা, মোটামুটি একটা অভিজ্ঞতা সম্পন্ন মোটামুটি আমার হয়েছে একটু। এই কারণে আমি দুটো পোস্টমর্টম দেখে, এবং আমি ইন্ডিয়াতেও কিছু বই এনে দেখেছি যে না, ওনার যে সেকেন্ড পিএমটা ছিল সেটাও সঠিক মতো হয় না। আমরা এই জন্য মনে করি যে এই পিএমটা ওই জন্য সুইসাইড নেচার দেওয়া হয়েছে। এখন আমরা এখনও যদি স্যাম্পল থাকতো, আমরা সিঙ্গাপুরে পাঠিয়ে ডিএনএ করে, আমরা প্রোফাইলিং করে, আমরা তার কীভাবে মারা গেছে সেটাও কিন্তু আমাদের টেকনোলজি আছে। মাটি থেকেও পাওয়া যায়, মাটি যেখানে তার লাশ পাওয়া গেছে সেই মাটির স্যাম্পল থেকেও আমরা অনেক কিছু বুঝতে পারা যাবে যে সে কীভাবে মারা গিয়েছে। রহস্যময় সেই মৃত্যুর 21 বছর পার হয়ে গেছে, ফলে তখনকার যে আলামত সেগুলোও তো নষ্ট হয়ে গেছে। ফলে এতদিন পরে সঠিক ফলাফল পাওয়া সম্ভব কিনা এবং কেন মামলা ঝুলে আছে এই বিষয়ে আবারও ফিরবো আপনার কাছে, এবং তবে তার আগে আমাদের ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে। দর্শক সঙ্গেই থাকুন, কিছুক্ষণ পরে আবারও ফিরছি ছোট্ট বিরতির পরে। বাংলা চলচ্চিত্রের এক সময়কার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি হত্যার শিকার হয়েছিলেন, গত 21 বছর ধরে এই প্রশ্ন আসলে ঘুরে ফিরে আসছে, কিন্তু এখনো মীমাংসা হয়নি। 4 দফা তদন্ত হয়েছে, সেই তদন্তে বলা হয়েছে এটি আত্মহত্যার ঘটনা, কিন্তু শেষ পর্যন্ত আবারও তদন্ত ভার নিয়েছে পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই, এবং তারা 21 বছর আগের সেই আলামত ইশারা জোড়া দিয়ে সালমান শাহর মৃত্যু মুহূর্তকে নতুন করে পুনর্নির্মাণ করে দেখার চেষ্টা করছেন যে আসলে তিনি হত্যা শিকার হয়েছিলেন নাকি আত্মহত্যা করেছিলেন, এবং অনেকে সাক্ষ্য নিয়েছে, অনেকের সাথে কথা বলা হচ্ছে। আমরা এই বিষয়টি আবারও আলোচনায় এসেছি। গত সপ্তাহে অন্যতম একজন আসামি রাবেয়া সুলতানা রুবি, তিনি হঠাৎ করে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন, সেখানে তিনি বলেছেন যে সালমান শাহকে হত্যা করা হয়েছিল, এবং তারপরই পুরো ব্যাপারটি আবারও আলোচনা এসছে, এবং নানা কথা বলছেন, অনলাইনে অনেক লেখালেখি হচ্ছে, সংবাদ মাধ্যম গণমাধ্যমে অনেক কথা হচ্ছে, এবং আবারও আলোচনায় এসছে। আমরা সেই বিষয়টি আলোচনা করছি, এবং আমাদের সঙ্গে কয়েকজন অতিথি আগে থেকেই ছিলেন নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে, এবং এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। এবং যেমনটি বলছিলাম যে গত কয়েকদিন ধরে আবারও আলোচনায় এসছে, এবং রাবেয়া সুলতানা রুবি যিনি মামলার 6 নম্বর আসামি, তিনি হঠাৎ করে বলছেন যে এটি হত্যার ঘটনা, এবং পরদিনই তিনি সুর বদলে বলেছেন যে না, তিনি যা বলেছেন ভুল বলেছেন, তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন, তিনি ভুল বলেছিলেন, যা বলেছেন তিনি ঠিক বলেননি, সুস্থ মস্তিষ্কে বলেননি। ফলে পুরো ব্যাপারটি তার বক্তব্য বিভ্রান্তিতে পড়েছে, এবং প্রথম থেকেই কিন্তু তিনি আপনারা যে দাবিটি করে আসছিলেন যে সালমান শাহ আত্মহত্যা করেছেন, এটা একেবারেই ভুল কথা, তিনি হত্যা শিকার হয়েছিলেন, এই কথাই কিন্তু তিনি বলেছিলেন, আপনাকে উদ্দেশ্য করে বলেছিলেন তিনি যে সালমান শাহ কিন্তু আত্মহত্যা করেননি। পুরো ব্যাপারটা নিয়ে আসলে আপনার বিশ্লেষণটা শুনতে চাই। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, ধন্যবাদ আপনাদের, এবং সালাম জানাচ্ছি আমার দেশবাসীকে আপনাদের মাধ্যমে। আমার প্রিয় ভক্ত বাচ্চারা যারা আমাকে মা ডাকে, তাদের জন্য আমার অনেক ভালোবাসা, অনেক দোয়া। আমাদের সবার দোয়ার প্রেক্ষিতেই আল্লাহ বোধহয় এতদিন পরে মুখ তুলে চাইলেন।
আমি জানি অবশ্যই। আমার মতো উৎকণ্ঠায় আপনারা দেশবাসী সবাই, এবং এখানে আমি আল্লাহর কাছে আবারও কৃতজ্ঞ যে আমার এই দুঃখের জন্য আমার উৎকণ্ঠার সাথে সবাই আত্মপ্রকাশ করে সবাই একসঙ্গে আমার সঙ্গে সংগঠিত হয়েছেন। আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, একটা কথা আমার বারবার মনে হচ্ছে, এই কথাগুলো আজকে সোমবার থেকে বলেই যাচ্ছি অনেক কথা, যে রুবি লাইনটি আবারও কেটে গেল। আমাদের পক্ষ থেকে আবারও চেষ্টা করা হচ্ছে সালমান শাহর মা নীলা চৌধুরী, যিনি কিছুক্ষণ আগেও আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, কারিগরি কারণে তাকে আমরা হারালাম। আমরা নিশ্চয়ই আবারও তার কাছে যাব। একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছেন আমাদের সঙ্গে, আমরা বরঞ্চ তার বক্তব্য শুনে আসি। দর্শক, আপনার নাম বলে আপনার বক্তব্য বলুন, আমরা শুনছি। আমার প্রশ্ন হলো যে যারা আপনি কোথেকে বলছেন? আপনার নামটা বলে শুরু করুন। মোহাম্মদ শহীদুল ইসলাম আশুলিয়া থেকে বলছি। আশুলিয়া। জি, বলুন। যে যারা আসামি তাদের কাউকে অথবা তার স্ত্রীকে কখনো পুলিশ গ্রেফতার করছিল কিনা, এটি আপনার প্রশ্ন? আচ্ছা, নিশ্চয়ই আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে নীলা চৌধুরীর আইনজীবীও আছেন, তিনি তো আইনগত বিষয়গুলো বলছেন, আমরা তার কাছে এই তথ্য জেনে নেব। তবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমরা এই বিষয়ে হয়তো আরও অনেক প্রশ্ন পাবো। অনেক দর্শক আমাদের সঙ্গে লাইনে আছেন। আবারও মনে করিয়ে দিই, 81899218 এটা আমাদের ফোন নাম্বার। এই নাম্বারে ফোন করে আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগ দিতে পারেন। আমরা নীলা চৌধুরীকে আরও একবার পেতে যাচ্ছি। আন্টি, আপনি বলছিলেন, আপনি ধন্যবাদ জানাচ্ছিলেন। আপনার কাছে আপনার যে প্রশ্নটা করতে চাই, যে রাবেয়া সুলতানা রুবি তিনি প্রথম দিন বললেন যে এটি আত্মহত্যার ঘটনা নয়, এটি হত্যার ঘটনা, এবং আপনাকে উদ্দেশ্য করেও তিনি এই কথাটি বললেন, এবং পরদিন তিনি তার বক্তব্য কিন্তু ঘুরিয়ে ফেললেন, বললেন যে তিনি যা বলেছেন মিথ্যা বলেছেন। এটি আসলে মানে আপনাদের পরিবারের দৃষ্টিতে পুরো ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনাকে প্রশ্নটা আবারও মাস করি। তিনেক আগে না বোধহয় ওই কোর্টের রায়ের পরে। জি, হ্যাঁ, আমরা তো তদন্ত চাচ্ছি, তদন্ত সবসময় চাচ্ছি, কারণ তদন্ত তো হয়নি। আর এটা সালমান শাহ কোনোদিন আত্মহত্যা করে নাই, তাকে মেরে ফেলা হয়েছে। এটা তদন্ত না করে করে এই আবু আব্দুল্লাহ সাহেব পিপি হয়ে উনি আমার বিরুদ্ধে একদম জোর প্রকাশ করলেন যে তিনি এটা আত্মহত্যা। কোর্টে অনেক কিছু করা হয়েছে, কিন্তু কোর্টের রায়ের মাধ্যমে, আইনের মাধ্যমে, পয়েন্ট অফ ল সব বলা হয়েছে যে এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। আমি আজও বলছি, আর চিরদিন বলবো, প্রথম দিন থেকে এটা হত্যা, এটা হত্যা। একে মেরে ফেলা হয়েছে। এদের মধ্যে আসামি ছিল আমার রুবি। তো রুবি ওদের পরিবারের একজন। একটা কথা আমার এই মুহূর্তে মনে হলো, মুন্নি, যে এত কথা বলছি আমরা, রুবি এখন উল্টাপাল্টা বলছে, এটা করছে, কখনো বলছে এটা, কখনো বলছে ওইটা। কিন্তু কেন বলছে? হয়তোবা তার নিজেকে বাঁচাবার জন্যই বলছে। সে তো বলছে তার লাইফ ইনসিকিউর, তার বাচ্চার লাইফ ইনসিকিউর। কিন্তু একটা কথা মুন্নি, আমরা, তোমারও বয়স হয়েছে, তুমি অনেক ইনভেস্টিগেশন করছো। আমার এই বয়স দিয়ে আমি ম্যাজিস্ট্রেটের ওয়াইফ ছিলাম, অনেক আইন, অনেক ঘটনা, অনেক জাজমেন্ট আমি পড়েছি, এবং অনেক কিছুতেই আমি হ্যালো জি, বলুন, শুনছি। হ্যাঁ, তো যে যতটুকু জেনেছি, মার্ডার বা আত্মহত্যা, হত্যাগুলিতে দেখা যায় সাধারণত লাশ যেগুলো নামানো হয় পাটা নিচের দিকে থাকে, জিহ্বাটা বাইরে হয়ে যায়। আমার এতদিন মনেই ছিল না এই ঘটনাটা, যে হাত তো খালি ছিল তার। একটা আত্মহত্যার লাশ হাত দিয়ে খামচাখামচি করে, হাতে, গলায়, গায়ে নিজেকে রক্ষা করার জন্য স্পট থাকে। আমার ছেলেটা মনে হচ্ছিল ধোয়া একদম গোসল করে শুটিং থেকে এসে যেমন ঘুমায়, এমনই ঘুমিয়েছিল। এখন আসল কথাটা হলো রুবির কথাটায়, রুবিকে যে পাগল সে নিজেই বলছে। পাগল কিন্তু অনেক সময় সত্যি কথা বলে। পাগল যে ব্যক্তিটা হয়, তার এই পয়েন্ট ধরে আমি বলছি, পাগল হয়ে গেলে মানুষ কিন্তু মিথ্যা কথা বলতে পারে না। সে যেটা দেখে সত্যি সেটা বলে, এই জন্য তো মানুষ বলে পাগল। আর সে রুবি যেটা বলছে আগে, সে সুস্থ মাথায়, সুস্থ মস্তিষ্কে সে সুন্দর করে বলেছে যে আমিও প্রবলেমে আছি, আমার লাইফ ইনসিকিউর, আমার বিকিতিকে দিয়ে একটা পোটলা ফেলে দিয়েছে স্বামীরা, এবং আমার স্বামী মেরেছে, এই করেছে, ওই করেছে, নীলা ভাবি আমাকে, আমি তার শত্রু, আমার কাছে সে শেল্টার চেয়েছে। নিশ্চয়ই তেমন কোনো বিপদে না পড়লে এই কাজটা করতো না, কারণ আমি তো কোনো ক্ষমতাধর ব্যক্তি না, প্লাস আমি তার জন্য হার্মফুলও না। আমি সবসময় তাকে ভালোবাসতাম, বেসেছি। অল্প বয়সে তার সাথে আমার দেখা, অনেক বছর পরে তার সাথে কয়েকদিন দেখা হলো, শুনলাম রুবির বাসায় থাকে, পার্লার দিয়েছে, পরে জানলাম রিজবির সাক্ষীতে জানলাম ওর পার্লার থেকে আজিজ মহোদয় বের হয়ে আসছে, তাহলে তার সাথে যোগাযোগ তাদেরও ছিল, অনেক কিছু ছিল। এখন জানলাম যে সামিরার মামি হয়েছে সে, অনেক কিছু। এটা তো আমার জানা নেই, রুবির সঙ্গে আমার উঠা বসা ছিল না, কোনো আন্তরিকতাও নেই। সুপনকে মুন্নি একটু অনুরোধ করবে, ইদানিং সুপন একজনকে বলেছে আমার অল্প বয়স ছিল, এবং সুপন আমার উপর রাগ ছিল। ইমন যখন মারা গেল যেদিন বা তারপরের দিন মনে হয় এরকম, রোশনের সাথে এসেছিলেন তখন কাছে বসা, সুপন আমাকে না বলে কিছু জিনিস, আমি হঠাৎ দেখতে পেয়ে ওর হাত থেকে স্পুলটা নিয়ে
টেনে ছিঁড়ে ফেলছিলাম পাগলের মতো তখন। তা আমি জানি না, আচ্ছা আমাকে বলে করলেই পারতো, হয়তো সেই দুঃখে বা সেই গ্রাজেই হয়তো আমার সম্বন্ধে অনেক অকথ্য ভাষায় অনেক কথা বলা হয়েছে, কিন্তু অনেক এই কথা বলাটাই কিন্তু আসল না। সুপর্ণাকে বলছে যে আমি অল্প বয়স ছিল, আমি অনেক ভুল হয়েছে, অনেক কথা না জেনে এক পক্ষ জেনে আমি এখন কথা হলো সে এখন তার বইটা দিচ্ছে, তার বইয়ের মধ্যে ওই যে শত্রু অনেক সময়, চোর অনেক সময় চুরি করে গেলে তার কিছু রেখে যায়, হয়তো প্লাস রেখে যায় বা কিছু একটা রেখে যায়, সেরকম সুপর্ণের বইতে ওরা অনেক কথাই, রুবিও বলেছে, সামিরাও বলেছে, অনেক অনেক এভিডেন্স আছে। আর রুবির কথাকে পাগলামি ধরে ছেড়ে দেওয়া যাবে না, কারণ রুবি যে কথাগুলো বলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময় উপযোগী এবং আমার মামলার জন্য অত্যন্ত উপযোগী। এর আগে রিজভি বের হয়ে আসছিল, রিজভি যখন আসছে সবসময় কিন্তু একটা সাইকোলজি কাজ করে, আমি যেটা জানি বা মনে করি যে যখন যারা কেউ অপরাধ সংগঠন করে, অসংগঠিত করে, অপরাধীদের কিন্তু একজোট থাকে না, কেউ না কেউ কোনো না কোনো কারণে ওদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং এই অপরাধের খবরটা কিন্তু ছড়িয়ে যায়। কারণ ঠিক সেই রকমই রিজভি একটা সময় এসে বের হয়ে সবকিছু সে বলে গেল, কিন্তু তখন তারা বললো রিজভিকে আমি বলিয়েছি। আমি কেন বলাবো? আমি একটা অসহায় মানুষ, অসহায় মা, আমার ছেলের কি হয়েছে সেটাই আমি জানি না, আমি কেন বলাবো? আমার তো বলার প্রয়োজন নাই। এখন আবার হীরা সাহেব বলছেন যে আমি রুবিকে দিয়ে আমি বলিয়েছি, কিন্তু এখন তো শুনতে পাচ্ছি লুসি আমেরিকায় গেছে, তারপরে আমেরিকা তার আত্মীয় স্বজন হয়তো তাকে প্রেশার দিচ্ছে এগুলো না বলার জন্য, তাই হয়তো সে উল্টাপাল্টা বলছে। তাকে সেভ করা দরকার। একটা আসামি নিজের মুখে বলছে যে আমি বলতে চাই, এখনো পাগলামির মাঝে মাঝে কিন্তু সে বলে যাচ্ছে যে এইভাবে কি বলা যায়, ওইভাবে কি বলা যায়, এরকম করতেছে, কিন্তু সে অনেক কথা বলছে। সে সামিরাকে কেন এত গালাগাল করছে, আবার ফেসবুকে অনেক সময় দেখা গেছে যে সে সামিরার সঙ্গে কথোপকথন করছে, ওইখানে অনেকখানে দেখছি আমি রুবির বক্তব্য, অনেকগুলো বোধহয় স্ক্রিনশট আছেও, খুঁজে বের করতে হবে। তো ওখানে বলছে যে তুমি তোমার স্বামীর মা, তাকে তুমি গালাগালি করো কেন? যে রুবির বক্তব্যটাকে অনেকেই নষ্ট করে দেওয়ার জন্য মানে পাগল পাগল বলে এখন কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। একটা কথা ঠান্ডা মাথায় যদি আমরা চিন্তা করি, একটা পাগল যা দেখে সে কিন্তু ঢাকতে পারে না, সে কিন্তু ওইটাই বলে যায় বারে 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 বারে। পাগল হলে তো আমরা আরো ধরবো যে সে পাগলামি করে বলে থাকলেও সত্যি কথাটা ওই ফাঁকে বেড়ে গেছে, সে যদি তখন প্রকৃতিস্থ থেকে থাকে, তাহলে সত্যিটা তার মুখ থেকে তার অজান্তে বের হয়ে গেছে, সে সংবরণ করতে পারে না। পয়েন্ট অফ এটা। আর যদি পাগল বলি, পাগল হলে এখন পাগলামি করতেছে সে ইচ্ছা করে, এটা ইচ্ছাকৃত পাগলামি, কিন্তু তার চেহারা বলছে সে সুস্থ, সে আমার সাক্ষী এবং সে আমার আসামি। সে মার্ডার করে নাই, মার্ডারের সংগঠিত ছিল, তো অপরাধকারী যে অপরাধী এবং যে সহযোগিতা করে সেও ঠিক সেই সমানই অপরাধী। আপনারা প্রশ্ন করেন কিছু বলার থাকলে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে 21 বছর ধরে যিনি আসলে কোনো কথা বলেননি, রাবিয়া সুলতানা রুবি, 21 বছর ধরে তিনি চুপ ছিলেন, তিনি হঠাৎ করে তিনি সরব হলেন এবং যেদিন তিনি বললেন যে এটি আত্মহত্যা নয়, এটি হত্যার ঘটনা, এবং বলার পরে সাড়া পড়ে গেল এবং এটি ভাইরাল হলো তার সেই ভিডিও, এবং পরদিনই আমরা দেখলাম তিনি তার কথা উল্টে ফেলছেন। এটি তিনি এতদিন পরে কেন তিনি সরব হলেন, কেন তিনি পরদিন কথা উল্টে ফেললেন, এটিকে আপনি কিভাবে দেখছেন? বললাম আগে যে হয়তো তার উপর এখন প্রেশার আসছে, অথবা নিজেকে বাঁচাবার জন্য কিছু একটা করতেছে, অথবা স্বামীর সাথে গেছে, যেটা বলার তো সে বলে ফেলছে, এখন মনে করতেছে যে স্বামীকে হাতে রেখে অন্তত আমি বেঁচে থাকি, ভালো থাকি, একটু উল্টা বলি না সে পাগল। আমি এই কথাটা তো আগেই বললাম, যদি সে বলে যে পাগল ছিল ওই সময়, অসুস্থ ছিল, তাহলে আপনি এখানে আরেকটা পয়েন্ট আছে, পাগল কিন্তু যা দেখে তাই বলে ফেলে, লুকায় না, তাহলে সে আগে যেটা বলছে সেটাও সত্য। আরেকটি বিষয় যে গত আমরা দেখেছি যে 4টি তদন্ত হয়েছে এবং 4টি তদন্তে বলা হয়েছে এটি আত্মহত্যার ঘটনা, পঞ্চম তদন্তটি এখনো চলছে এবং তারা 21 বছর আগের সেই ঘটনাগুলো নতুন করে জোড়া দিচ্ছেন। আপনারা কি মনে করেন যে এই পুরো বিষয়টি আত্মহত্যার বদলে হত্যার দিকে যেতে পারে, বা এর আগে তদন্তে যা এসেছে যাওয়া উচিত এই সাক্ষীর পরে মার্ডার মামলা হিসেবে এটাকে তদন্ত করা উচিত, তাহলে এই জিনিসটা বের হয়ে আসবে। কারণ আত্মহত্যা বলে চালাবার জন্য তারা মনে করেন প্রথমত যে চিঠিটা লেখা হয়েছে, চিঠিটা শান্তভাবে আপনারা পড়ে দেখেন, খুঁজে দেখেন, আপনাদের কাছে আছে, পোস্টমর্টম রিপোর্টও আছে যে তার প্রথম যে সিমটমটা তাকে দেখা হালত সুরতহাল রিপোর্ট, চোখ মুখ বন্ধ একদম ঘুমের মতন, কিন্তু ওখানে কোনো জায়গায় পোস্টমর্টমে লেখা আছে চোখ তাকানো ছিল, জিহ্বা বাইরে ছিল। চোখ কি পরে টেনে খুলে দিল কেউ? জিহ্বা তো বাইরে ছিল না। একটা আত্মহত্যার লাশের গলার মধ্যে
দাগ থাকবে, তারপরে খিচুড়ি দাগ থাকবে, পাউটা নিচের দিকে ঝুলানো থাকবে, কারণ মানুষটা মারা গেছে যুদ্ধ করে দিকে ছিল, হাতগুলো উল্টা পাল্টা থাক, নিজেকে বাঁচাবার জন্য কি করবে না। সাহেব বলতেছেন প্রথম তার মেয়ে দড়ি থেকে নামাইছে, নামাইয়া তারপরে আচ্ছা আমার ছেলে মারা গেছে, সে দড়িতে বান্ধা জামাই মরে গেছে, আপনারা জলদি আসেন, আমরা তো হয়তো গিয়ে দেখা উচিত ছিল যে তার পা গোসল করাইয়া আমার ছেলেকে একেবারে ড্রেস করে শোয়াই রেখে দিল, ভিতরে প্যান্টের মধ্যে ট্যাগ লাগানো ছিল, সবকিছু নতুন, হাতে 1.5 লাখ টাকা 2 লাখ টাকার ঘড়ি, গয়না শাড়ি সব পরানো, আমার ছেলে শোয়া, ওকে তেল দিচ্ছে রুবির পার্লারের একটা মেয়ে, আর আবুল স্বামীরা সেখানে ছিল না, ঘরের মধ্যে কেউ ছিল না। তো একটা মানুষ যদি সকালে মরে যায় আত্মহত্যা করে, ঘরটা তছনছ থাকবে না? ঘরের মধ্যে দৌড়াদৌড়ি হয়েছে, অনেক কিছু হয়েছে, একদম ধোয়া পোছা ঘরটার মধ্যে, মনে হচ্ছে সুস্থ মানুষ যেমন একটা স্বামী স্ত্রী থাকে ওই রকম, কিন্তু স্বামীরা নেই, চাকর শুধু আবুল ছিল, ওর কাছে তেল দিচ্ছিল, টেবিলের উপরে কন্টিনিউটি ফটো এবং তার ড্রেস টেস্ট সব রেডি করা। আপনার কাছে আমরা যে প্রশ্নটি আবারও একটু রাখতে চাই সেটা হলো যে 4 বার তদন্তে আমরা দেখেছি যে তদন্তের রিপোর্ট একই রয়েছে এবং বলা হচ্ছে এটি আত্মহত্যা। 21 বছর পরে যখন মামলার আলামত এবং তখনকার সব ঘটনা কিছুটা হারিয়ে গেছে, আবার নতুন করে তদন্ত হচ্ছে এবং তদন্তকারীরা বলছেন যে অত্যন্ত কঠিন হবে তাদের এই তদন্ত কাজ। আপনারা কি মনে করেন যে তদন্তে ভিন্ন কিছু, গত 4টি তদন্তে যা এসেছে তার বাইরে নতুন কিছু এই তদন্তে বেরিয়ে আসবে বলে কি আপনারা আশা করেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বেরিয়ে আসবে, কারণ শুধু তদন্তে আমরা যে আলামত গুলো তখন দিয়েছিলাম, মই একটা সুটকেস কাপড় ভিজা পাওয়া গেছে ঘরের মধ্যে, ওই দিন রাতে ওদেরকে মার্ডার করার পরে আমরা অনেক মেয়েরা ছিল, ছেলেরা ছিল যারা এসব কাজ করছে, তারা মদ খেয়েছে, মাতলামি করেছে, অনেক কিছু করেছে, অনেক ড্রেস ওই সুটকেসের ভিতরে ভিজা আমরা দিয়েছি, তারা গোসল টোসল করেছে, এমনকি পানি দিয়ে ব্লিচিং দিয়ে 12-13টা বেডশিট টাওয়েল, বিগ টাওয়েল, ইমনের বাবা যখন গেছে ওকে মারার পরে ওরা ভিজিয়ে ওখানে ঢেকে রেখে দিয়েছিল আমাদের ধারণা, এবং রিজভি সাক্ষী অনুযায়ী যদি ওটা ধরা হয়, এবং বিয়ে বলছে আমাকে আরেকটি বিষয়, আপনারা 21 বছর ধরেই আরেকটি বিষয় যে 21 বছর ধরে আপনারা কিন্তু জোরালো অবস্থানে রয়েছেন এবং অবস্থান থেকে একটুও নড়েননি, যে আপনারা বলছেন যে আত্মহত্যা হয়নি, এখানে সালমান শাহকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, কিন্তু বারবার আমরা দেখছি আইন প্রয়োগকারী সংস্থার যে তদন্ত, ময়না তদন্ত, প্রতিবার তারা বলছে যেটি আসলে আত্মহত্যার ঘটনা, এবং এত আপনাদের জোরালো অবস্থানের পরও আপনারা বলছেন যে তদন্তে গাফিলতি রয়েছে, কিন্তু ফলাফল প্রতিবার একই রয়েছে। আপনারা কি মনে করেন যে এই তদন্তে গাফিলতির পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ রয়েছে বলে কি আপনারা মনে করেন? অবশ্যই কারণ রয়েছে, কারণ এর সাথে প্রভাবশালী লোকজন জড়িত, এরা প্রভাব যদি প্রত্যেকটা বিগত দিনের পুলিশ অফিসারদের খুঁজে দেখা হোক, এটা ইমনের যেদিন সেকেন্ড টাইম পোস্টমর্টম হয় 3-4টা কালো বাজারে ঘুরছে, এবং আগে পোস্টমর্টমের ডাক্তারদেরকে পয়সা দেওয়া হয়েছে 5 লক্ষ করে, 3 5 15 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মইন সাহেব মারা গেছে, ডক্টর মইনুল মারার আগে বলে গেছে, আমার স্বামীর বন্ধু ছিল, ওনার বাচ্চা কাচ্চা ছিল না, ওই কাঁদতে কাঁদতে বলেছিল, ভাবি তোমার ছেলে আত্মহত্যা করে নাই, আমি 5 লাখ টাকা খাইছি, আমাকে মাফ করে দিও, আমি ল্যাংড়া মানুষ, আমাকে বলছে না খেলে মেরে ফেলবে, আমার খাইতে হয়েছে। নার্গিস ভাই সেম কথা বলছে, আমি যখন গেলাম ডাক্তার নার্গিস ভাই বললো আল্লাহ আল্লাহ, ফেরেশতা বাচ্চার মা আপনি আসছেন, আল্লাহ গো আপনার ছেলে আত্মহত্যা করে নাই, আপনি কিয়ামতে পাইবেন, আপনি কাঁদেন না। আমি বললাম যে ডাক্তার আপনি একটু কথাটা নার্গিস আপা লিখে দেন, আমার 1 বছরের বড়, উনি কলেজে স্কুলে ছিল, তা বলে আমাকে বললো কি, ও তুমি তোমার ছেলেরা খাইছো, এখন আমার ছেলেরাও খাইতে, মেয়েটাকে খাইতে চাও, আমার মেয়েটারে উলঙ্গ করে ছিঁড়ে ফিড়ে খেলে ফেলবে বলছে, ভাগো ভাগো বলে আমাকে খেদাই দিল, ভাগাই দিল। ওইটা যাই হোক, নার্গিস বা পোস্টমর্টম রিপোর্ট প্রস্তুত করা, তৈরি করা, ওরা তাড়াহুড়া করে লিখে দিছে, একটা মর্গের লোক, মর্গের এদেরকে কেন আনা হচ্ছে না, তখনকার সময়কার মর্গের একটা ছেলে বলছে সালমান ভাই আত্মহত্যা করে নাই, চিল্লাচ্ছিল, কিন্তু তখন তারা একজন পেয়ে বলছে। সালমান শাহর মা নীলা চৌধুরী আমাদের সঙ্গে আছেন, তার কাছে আমরা আবারও যাব, তবে আমাদের দুজন অতিথি অপেক্ষা করছেন, তাদের কাছে আমরা খুব সংক্ষেপে অল্প সময়ের জন্য যেতে চাই অ্যাডভোকেট ফারুক আহমেদ, নীলা চৌধুরীর আইনজীবী, তার কাছে খুব সংক্ষেপে আপনি আমাদেরকে একটু বলবেন যে 21 বছর পরে আমরা কিন্তু দেখেছি যে আলামত বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, এবং সঠিক ফলাফল কি এখন পাওয়া সম্ভব কিনা, এবং কেন এত দীর্ঘ সময় ধরে এই মামলাটি ঝুলে রয়েছে, খুব সংক্ষেপে আমাদের যদি বলেন, কারণ আমাদের হয়তো আরও কয়েকজন অতিথির সঙ্গে আমাদের কথা বলতে হবে, আমাদের সময় খুব অল্প, সংক্ষেপে বলবেন। জি ধন্যবাদ। আপনাদের স্ক্রিনে আমাদের এটা ফ্যানটা দেখাচ্ছিলেন, আমি কিছুক্ষণ আগে দেখেছি ফ্যানটা, এটা ওই জায়গায় একটু যাওয়া যাবে, ফ্যানের ছবিটাকে আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি, আপনি বলুন, আমরা যাচ্ছি। জি, আমি ওখানে বলতে চাই আপনারা একটু কাইন্ডলি দেখবেন যে এখানে গোটা বিশ্ববাসী দেখুক যে আলামত এখানেই আছে, এই ফ্যানটা যদি ওনাকে যদি আত্মহত্যা করে থাকে
ফ্যানের কভারটা দেখেন উপরে আসছে কি, ফ্যানের কভারটা যেখানে আছে সেই ফ্যানটা দেখবেন যে ফ্যানের কভার যেটা আছে সেটা কিন্তু ওরকমই আছে, একটুকু নষ্ট হয় নাই। এবং ফ্যানের যে তিনটা পাখাও কিন্তু কোনো কিছু নষ্ট হয় নাই। আপনি দড়িটা যেখানে লাগানো আছে সেখানে কিন্তু ফ্যানটা একটা বড় অ্যাঙ্গেল হিসাবে, সেই জায়গায় কিন্তু কোনো মানে ভাঙাচোরা ঘষা মাজা কিছু নাই। অর্থাৎ এই যে রশিটা আপনি এই যে দেখতে পাচ্ছেন লাল একটা রশি, দেখেন লাল একটা রশি আছে না, দেখছেন ওই জায়গাটা ফ্যানের যেটা কভার, এই কভারটা দেখবেন যে কিচ্ছু হয় নাই। কভারের উপরে কিন্তু রশি, কভারের উপরে রশি, আর পাখাও দেখেন তিনটা সুন্দর। তার মানে এই যে এখানে সে আমরা সবাই একটা আইডিয়া করি যে আমাদের সালমান শাহর ওজনটা কত হতে পারে, 60 থেকে 70 কেজি বা 50-60 কেজি একজন ব্যক্তি যদি এই ফ্যানে ঝুলে থাকে। আপনি কভারটা দেখেন যেখানে লাল চিহ্ন দেখা যাচ্ছে, যেটা মার্ক করা হয়েছে সিআইডি যখন আমরা যখন ক্রাইম সিন, এটা আমাদের একটা আলামত। এখানে আমি দেখে নিম্ন আদালতে বলেছিলাম যে এটা আত্মহত্যা না, কারণ এখানে যদি আত্মহত্যা হয়ে থাকে, এখানে যদি 50-60 কেজি ওজনের কোনো ব্যক্তি ঝুলন্ত অবস্থায় থাকে, এবং আমরা সকলে জানি একটা মৃত ব্যক্তির ওজন কিন্তু বেড়ে যায়। এখানে তার নর্মাল ওজনই যদি হয়, জীবিত অবস্থায় তার যদি ওজন থাকে 50 থেকে 60 কেজি, তাহলে ওই জিনিসটা ভেঙে যাবে। এখানে আমার কাছে মনে হয়েছিল যে এটা কোনো আত্মহত্যা না, এটা একটা পরবর্তীতে আমাদেরকে দেখানোর জন্য নকশা করা হয়েছে। এরকম অনেক আলামত এবং অনেক উদাহরণ নিশ্চয়ই আপনারা দিয়েছেন, কিন্তু এত দীর্ঘ সময় ধরে কেন মামলাটি ঝুলে রয়েছে এবং কেন আমরা কোনো সুরাহা হচ্ছে না? এই বিষয়টা আমি বলতে চাই যে যেহেতু মনে করেন যে এই বিষয়গুলো আসলে এখনও আমাদের মামলাটার 302 ধারার এজাহার হয়নি। আমরা কোর্টে মামলা করেছি, এটা প্রথমে অপমৃত্যুর মামলা ছিল, এরপরে আমরা যখন হত্যা মামলা করেছি তখন এই মামলার দুটা মামলা একসাথে বিচার হচ্ছে। এই কারণে আমরা এখন তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের অপেক্ষা করতেছি। প্রতিবেদন আসবে তখন আমরা দেখবো। আমরা আসলে তদন্ত হয়েছে এবং সেখানে কিন্তু ফলাফল একই ছিল। জি না, ঠিকই ছিল, কিন্তু এখন যে তদন্ত হবে ইনশাল্লাহ আমরা আশা করি সবাইকে আমরা বলতে চাই যে এই বিষয়গুলো ছোটোখাটো বিষয়, আমাদের কিন্তু মামলায় কোনো চাক্ষু সাক্ষী নাই। আমাদের মামলাটা প্রমাণ হবে সার্কামস্টেন্স এভিডেন্স দিয়ে। আমরা সার্কামস্টেন্স এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারবো। আশা করতেছি আপনারা সকলে আমার দোয়া করবেন, আমি যেন মোটামুটি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই তদন্ত রিপোর্টটি তাড়াতাড়ি পেয়ে যাবো, সেখানে হয়তো ভিন্ন কিছু আসবে বলে আপনারা আশা করছেন। আমরা যেতে চাই সোহানুর রহমান সোহান তার কাছে। আমরা একদম শেষ পর্যায়ে রয়েছে, আমরা আপনার সঙ্গে কথা শেষ করে আমরা যেতে চাই নীলা চৌধুরীর কাছে। শেষ পর্যায়ে এসে আপনি কি কিছু যোগ করতে চান কিনা? এখন জি আমরা যা দেখতে পাচ্ছি যে সব কিছু আলামতই কিন্তু এখন 21 বছরের পরে আর পাওয়া সম্ভব না। এখন যেটুকু আছে যেই রাবেয়া সুলতানা রুবি এই তার ইন্টারোগেশনটা ভালোভাবে করা উচিত, এবং সে কি আসলেই সত্য বলছে না মিথ্যা বলছে, নাকি সে আসলে মেন্টাল না মেন্টাল নয়, এই ব্যাপারটাই যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আমার মনে হয় যে টোটাল ব্যাপারটাই চলে আসবে আসল ঘটনাটা কি। এই ঘটনা আমার কাছে মনে হচ্ছে এখন সেটি হলো যে যত কিছুই হোক, হয়তো রুবিকে টর্চার করা হচ্ছে কিংবা তাকে শাসনও হচ্ছে যে তুমি এগুলো কি বলছো এগুলো চেঞ্জ করো, সেখান থেকেও সে এগুলো বলতে পারে। তো সেই কারণেই এখন একমাত্র আমাদের এটার সুরাহা হতে পারে রুবির জবানবন্দিতে। রুবিকে নিয়ে যদি প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন এখন 21 বছর আগের প্রশাসন থেকে এখন প্রশাসন অনেক স্ট্রং, অনেক তারা এখন শক্তিশালী, সুতরাং সেই ব্যাপারটা যদি দেখা হয় আমার মনে হয় এটার আসল রহস্যটা বেরিয়ে। এবং তদন্ত কর্মকর্তারা বলছেন যে তারা অবশ্যই কথা বলবেন রাবেয়া সুলতানা রুবির সঙ্গে, এবং হয়তো তারা সেখান থেকে একটা ক্লু পেতে পারেন যে ভদ্রমহিলা তিনি একদিন এক কথা বললেন এবং পরবর্তী দিন তিনি কেন কথা বদলে ফেললেন, এই তাকে জেরা করলে হয়তো নতুন কোনো তথ্য আসতে পারে। আপনাকে ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা নীলা চৌধুরীর কাছে আরও একবার যেতে চাই। আপনার কাছে আসলাম এবং আপনার কাছেই আপনাকে দিয়ে শেষ করব আজকের এই অনুষ্ঠান। আপনি বলছিলেন আপনার নানা সন্দেহের কথা, বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন। একদম শেষ পর্যায়ে রয়েছে, শেষ মুহূর্তে আপনি আর কি কি যোগ করতে চান? আমি এখানে ওই পোস্টমর্টমে যেতে চাই। যেমন পোস্টমর্টমে যেমন হাড্ডি গুড্ডি ভেঙে যায়, কলার বোন ভাঙে নাই, তার ঘাড়ের মধ্যে চন্দ্রাকার দাগ ছিল না, ফাঁসি হইলে না কানের নিচে একটা দাগ থাকে, এবং যে চিঠিটা লিখছে এটা কালকে ফেসবুকে দেখলাম তারা বের করছে যে দুজন সাক্ষী ছিল বিয়ের, ওইখানে কার যেন হাতের লেখার সাথে মিলেছে। আর যদি তা না হয়, যদি সালমানের লেখা হয়, মনে করেন সেটা সালমানের লেখা না, যদি হয় তাহলে এটাকে পুরোপুরি এটা সাজাবার জন্য ওকে হয়তো থ্রেট করে বা ধরে জবরদস্তি করে লেখানো হয়েছে উপরে যে এটা বিয়ের সময় মানুষের যেমন লেখে আমি অমুকের পুত্র অমুক, আমি অমুককে বিয়ে করলাম অমুক ঠিকানা থেকে, তার ঠিকানায় লেখা নাই, লিখেছে আমার বাড়ির ঠিকানাটা, আমি কমরুদ্দিন আমাদের ছেলে, আমি অমুক সালমান শাহ না ইমন, এবং নিচে কিন্তু সই নাই,
ডেট নাই। এবং চিঠিটা সামিরা বলছে রুবির বক্তব্য থেকে, রুবি সেদিন পোস্ট পিয়াতে বলেছে যে হ্যাঁ চিঠিটা আবুলের কাছে কেন গেল, আরে এটা তো খুব দরকারি, আর আবুলের কাছে জমা রেখেছে লেখায় যে তুই তোর পকেটে এটা রাখ, প্রিপ্ল্যান। আর যে আমার অ্যাডভোকেট যেটা বললেন কোর্টে আমরা এগুলো অনেক বলেছি, দড়িটা রিজভির সাক্ষী 64 এর সাক্ষী কিন্তু রিট্রেক্ট করে নাই। 64 এর সাক্ষীর আসামি বিদেশে সে এত পয়সা কিভাবে বানালো, সে একটা গরিবের ছেলে ছিল এবং তখন কিন্তু সে আত্মস্বীকৃত, সে নিজে নিজে দুঃখ করে বলে দিছে। যাই হোক চিঠির মধ্যে লেখা আছে যে আজিজ মত ভাই ময়ে উঠে নিজের হাতে দড়িটা ডনের কমার থেকে খোলা দড়ি, ওটা দিয়ে একটা দিয়ে পায়ে বেঁধেছিল, ইমনের 2টা পা বেঁধে নিয়েছিল, আর ওই দড়িটা ওখানে ঝুলাইছে। দড়িটা কিন্তু ঝুলানোর না, আমার ইমন ঝুলে নাই ওখানে। আর হীরা সাহেবের সাক্ষী, হীরা সাহেবকে ইন্টারোগেশনে নেওয়া হোক, লুসিকে নেওয়া হোক, লুসি ওই দিন 7টার সময় খুনের পরে রওনা হয়ে পাজারো নিয়ে চিটাগাং গেছে, 9টায় গিয়ে পৌঁছাইছে, ও তোর অনেক ইয়ে করে, তারপর 9টা না 10টায় পৌঁছাইছে, 11টায় খবর এরা দিছে। যদি কোনো ঘটনা ঘটে থাকে সামিরা তার বাপ মাকে সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে ফোন দিছে, ফোন দেয় নাই, এটা কিভাবে হয়? রুবিকে ডাকলো, ঘরটা শান্তশিষ্ট, ঘরের কোনো আলামত নাই, আমার স্বামীকে দেখতে দিল না, আমরা গিয়ে ছেলেটাকে সুন্দর ঘুমে পাইলাম, হলি ফ্যামিলি কেন তাকে দেখলো না, মেডিকেল কলেজের ডাক্তার কেন হাত দিল না, এগুলি। তারপরে তারা বিএফডিসিতে কেন গোসল করাইলো, আমার ছেলেকে কি দাফন করার গোসল করার ক্ষমতা আমার ছিল না? আমাদের মর্গ থেকে আমরা লাশ না করলো নিয়ে বিএফডিসিতে ঢুকাই দিল, কার সাহসে, কার হুকুমে, কি কারণে? আর এই যে সোহানো বলতেছে যেটা রুবির ইয়েটা জিজ্ঞেস করার দরকার, রুবিকে এখন হয়তো ভয় দেখানো হচ্ছে এবং রুবি যেটা বলার তো বলে ফেলছে, তখন এই জন্য সে এখন পাগলামি দেখাচ্ছে যে যা বলার তো আমি বলেই ফেলেছি, ওটা তো বলেছে সে বারবারই বলতেছে। এখন পাগলামি করলে তো পাগলও কিন্তু সত্যি কথা বলে, পাগল মিথ্যা কথা বলে না, সুস্থ মানুষ। আপনাকে অনেক ধন্যবাদ নীলা চৌধুরী। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা হয়তো সময় পেলে আরো কিছুক্ষণ আপনার কথা আমরা শুনতে পেতাম, আমাদের সঙ্গে অন্য অতিথি যারা ছিলেন তাদের কথাও আমাদের কিছু শোনা বাকি রয়ে গেল। আমরা সালমান শাহকে নিয়ে হয়তো আরো অনেক কথা শুনতে পাবো আগামী কয়েকদিন। আমরা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে কথা বলছিলাম আমাদের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু, যে হত্যা না আত্মহত্যা, এই 21 বছর ধরে যে প্রশ্নটি ঝুলে রয়েছে এবং আমরা দেখছি যে এর কোনো সুরাহা হচ্ছে না। 4টি তদন্ত হয়েছে, বলা হয়েছে আত্মহত্যা, কিন্তু এটি এখনো হত্যার শিকার হয়েছিলেন কিনা এই মেধাবী নায়ক সেই বিষয়ে কিন্তু এখনো সন্দেহ রয়ে গেছে। 5ম তদন্তটি চলছে, পুলিশের ইনভেস্টিগেশন শাখা পিবিআই সেই তদন্তটি করছে এবং আশা করা হচ্ছে তাদের বিভিন্ন ইশারা তারা দিয়েছেন যে হয়তো ভিন্ন কোনো দিকে হয়তো তাদের তদন্ত যেতে পারে। এই বিষয়ে হয়তো খুব শীঘ্রই আমরা রিপোর্ট পাবো এবং আইনজীবীরাও একই কথা বলছিলেন। আমরা সালমান শাহর শ্বশুর শফিকুল হক হীরা তার সঙ্গে কথা বলেছিলাম, চেয়েছিলাম আজকের অনুষ্ঠানে তাকে অতিথি করতে, তিনি শেষ মুহূর্তে আমাদের অনুষ্ঠানে আসতে পারেননি ব্যক্তিগত কারণ দেখিয়ে। আমরা হয়তো তার কাছে ভিন্ন কিছু তাদের বক্তব্য পেতে পারতাম এবং এই বিষয়ে হয়তো আগামী কয়েকদিন আলোচনায় থাকবে আমাদের পুরো বিষয়টি। আমরাও চেষ্টা করব ব্যাপারটি ফলো আপ করার জন্য। নিউজ আওয়ার অনুষ্ঠান আজকে এই পর্যন্তই।